আসসালামু আলাইকুম। আমি শাহরিয়ার জামিল নওশাদ আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ইজি এডুকেশন বিডিতে। আজকে আমরা আইসিটি চ্যাপ্টার 4 সম্বন্ধে জানব, যেটা হচ্ছে ওয়েব ডিজাইনের পরিচিতি ও এইচটিএমএল অধ্যায়ের নাম। তাহলে এই অধ্যায়টা আমরা 2 থেকে 3টা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ শেখার চেষ্টা করব। প্রথম 2টা ক্লাসে থাকবে পুরো অধ্যায়ের লেকচার এবং লাস্টের ক্লাসটাতে থাকবে এই অধ্যায় রিলেটেড যতগুলো সমস্যা হতে পারে সেগুলোর সমাধান। তাহলে শুরু করা যাক। ওয়েব ডিজাইনের ধারণা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, যেটা আমরা শিখব। একটি সাধারণ উদাহরণ দিয়ে শুরু করি। ধরেন আপনি আপনার ফ্রিজে 5টি আপেল 5টি কলা রাখলেন এবং আপনি এরপর পরবর্তী প্রত্যেক দিন একটি করে আপেল এবং একটি করে কমলা নিলেন। নিতে নিতে একটা সময় কি হবে, আপনার আপেল এবং কমলা 5 দিন পর সবগুলোই শেষ হয়ে যাবে। তাহলে পরবর্তীতে আপনাকে কী করতে হবে, নতুন করে আবার রিফিল করতে হবে, যাতে আপনি ফ্রিজ খুললে আপেল এবং কলা দেখতে পারেন, তাই না? একইভাবে আমরা অনলাইনে ইন্টারনেটে যাই সার্চ করি, আমাদের যেমন সামনে চলে আসে, এইগুলো এমনিতেই আসে না। সেইগুলো কেউ না কেউ ইন্টারনেটে জমা করেছে, সেই জন্যই আমরা ওইগুলোকে সার্চ দিলে দেখতে পারি। তাহলে আমরা যেমন সার্চ করলাম একটি গরুর ছবি, ঠিক সামনে একটি গরু চলে আসে, নিচে তার বর্ণনা আসে যে গরুর 2টি চোখ, 2টি নাক, একটি মুখ, একটি লেজ আছে, 4টি পা আছে। তো এইগুলো কেউ না কেউ গরুর বর্ণনা ইন্টারনেটে আপলোড করে দিয়েছে, যেগুলো আমরা সার্চ করলেই পেয়ে যাই। অর্থাৎ সেই গরু রিলেটেড একটি ফাইল ইন্টারনেটে আছে। তাহলে এরকম কতগুলো ফাইল আছে? যখন আমরা সার্চ করি তখন আমাদের একটা পেজ লোড হয়। আমরা দেখি কিছুক্ষণ গোল গোল ঘুরতে থাকে, এরপরে আমাদের সামনে একটা পেজ দৃশ্যমান হয়। সেই পেজটাতে অনেকগুলো ফাইল থাকে, ঠিক আছে? তাহলে গরুর ছবির জন্য একটা ফাইল, গরুর লেখাগুলোর জন্য একটা ফাইল, তারপরে নিচে একটা লিঙ্ক থাকে, যে লিঙ্কে ক্লিক করলে আমরা অন্য আরেকটা পেজে চলে যাব, তার জন্য একটা ফাইল। এরকম আলাদা আলাদা ফাইল থাকে। তো এইরকম এক বা একাধিক ফাইলগুলো একসাথে হয়ে আমরা একটি ওয়েব পেজ আমাদের সামনে দৃশ্যমান হিসেবে দেখতে পারি। আবার একইভাবে অনেকগুলো ওয়েব পেজ একসাথে হয়ে আমাদের একটি ওয়েবসাইট গঠিত হয়। আর এই অসংখ্য ওয়েবসাইট, হাজার হাজার লাখ লাখ, এখনকার পর্যায়ে বলতে গেলে কোটি কোটি ওয়েবসাইট একসাথে হয়ে আমাদের একটা মেমোরি কার্ডের মধ্যে জমা হয়। সেটাকে আমরা বলতে পারি একটা রিজার্ভার। এত বড় একটা রিজার্ভার, যেটার মধ্যে অনেকগুলো ডাটা থাকে, ঠিক আছে? তো নির্দিষ্ট নির্দিষ্ট এরিয়ার জন্য আলাদা আলাদা এরকম রিজার্ভার থাকে, যেগুলোকে বলি আমরা সার্ভার। ওই নির্দিষ্ট সার্ভারের আন্ডারে আমরা অনেকগুলো ইনফরমেশন পাই। আপনাদের অনেকের বাসায় ওয়াইফাই কানেকশন যারা দিয়ে থাকে, তাদের নিজস্ব সার্ভার থাকে, যেই সার্ভার থেকে আপনারা প্রয়োজনীয় মুভি, অ্যাপস ডাউনলোড করতে পারেন, তাই না? তো ওই সার্ভারের আন্ডারে ওই অ্যাপসগুলোকে পাওয়া যায়, অর্থাৎ তারা তাদের সার্ভারে এগুলো আগে থেকে আপলোড করে দিয়েছে, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ডাউনলোড করে নেন। ইন্টারনেটের ব্যাপারটাও ঠিক এইরকম। ইন্টারনেটে আগে থেকেই ওই যে আমাদের প্রয়োজনীয় গরুর ছবি আপলোড করে দিছে, আমরা সার্চ করলেই সেটাকে দেখতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের ওয়েব ডিজাইনের ধারণা, যে সেখানের বিষয়গুলো থাকে কিভাবে। তাহলে আমাদের ওয়েব ডিজাইনটা এমনভাবে করা হয় যেখানে আমরা আলটিমেটলি একটা ওয়েব পেজ দেখতে পাই, ওয়েবসাইট দেখতে পাই, যে সাইটের মধ্যে অনেকগুলো ওয়েব পেজ থাকে এবং সেই ওয়েব পেজের মধ্যে অনেকগুলো ফাইল থাকে। এইভাবেই আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করা থাকে। ওকে, আচ্ছা, আমরা যে ওয়েবসাইটের কথা বললাম সেই ওয়েবসাইটটা হচ্ছে দুই রকমের। সেই ওয়েবসাইটটা হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে স্ট্যাটিক, আরেকটা হচ্ছে ডাইনামিক। স্ট্যাটিক ওয়েবসাইট কোনগুলো এবং ডাইনামিক ওয়েবসাইট কোনগুলো? স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে ওই সব ওয়েবসাইট যেগুলোর ইনফরমেশন কখনোই বদলায় না, অর্থাৎ একই রকম থাকে। আপনি যদি সার্চ করেন মাউন্ট এভারেস্ট দেখতে চাই বা এরকম কিছু, অথবা পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত, তখন আপনার সামনে মাউন্ট এভারেস্ট চলে আসবে। আজকে সার্চ দিলেও যা চলে আসবে, 5 বছর পরে সার্চ দিলেও তাই চলে আসবে। অর্থাৎ সেই ওয়েব পেজটা লোড হওয়ার পর তার ইনফরমেশন কখনোই চেঞ্জ হবে না। এই রকমের কিছু ওয়েবসাইটকে আমরা বলবো স্ট্যাটিক ওয়েবসাইট। সেই ধরনের ওয়েবসাইটকে লেখার জন্য আমরা সচরাচর HTML ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে থাকি। আবার আমাদের ওয়েবসাইটের আরেকটা ধরন হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, অর্থাৎ যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, অর্থাৎ প্রত্যেক দিন পরিবর্তন হয়।
আজকে আপনি নয়া দিগন্ত পত্রিকার ওয়েবসাইটে ঢুকলে যেই পত্রিকাটা পাবেন কালকে কিন্তু সেটা পাবেন না, সবগুলো লেখা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ যে ওয়েব পেজের লেখাগুলো প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে সেগুলোকে আমরা বলি ডাইনামিক ওয়েবসাইট। সেই ধরনের ওয়েবসাইট যদি আমরা লিখতে চাই, বানাতে চাই, তাহলে আমাদেরকে একাধিক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। HTML ল্যাঙ্গুয়েজ তো ব্যবহার করতে হবেই, তার সাথে PHP অথবা ASP ল্যাঙ্গুয়েজও ব্যবহার করতে হবে। আচ্ছা, ওয়েবসাইটের কাঠামো। যখন আমরা ওয়েবসাইটের কাঠামোটাকে জানার চেষ্টা করব, তখন আমরা এটাকে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করতে পারি। একটি বিল্ডিংয়ের সাথে তুলনা করতে পারি। ধরুন আপনি একটি নির্দিষ্ট একটা বিল্ডিং খুঁজছেন, তারপর আপনি ওই এলাকাতে গেলেন, যাওয়ার পর দেখবেন ওই এলাকাতে অনেকগুলো বিল্ডিং আছে, ঠিক আছে? তারপর অনেকগুলো বিল্ডিং থেকে আপনি খুঁজে আপনার যে বিল্ডিংটার কথা খুঁজছেন, আপনি যে বিল্ডিংটাকে খুঁজছেন সেই বিল্ডিংটাকে খুঁজে বের করলেন। বিল্ডিংটার সামনে আপনি দাঁড়িয়ে আছেন। এখন তারপরে আপনি কি করবেন? সেই বিল্ডিংটা থেকে ভিতরে ঢুকবেন। গেট দিয়ে ঢুকে দেখলেন যে আপনার সামনে 2টা ফ্ল্যাট আছে। 2টা ফ্ল্যাটের মধ্যে যেই ফ্ল্যাটটা আপনার গন্তব্য, আপনি সেই ফ্ল্যাটটাতে ঢুকলেন। ঢোকার পরে আপনি দেখলেন ফ্ল্যাটটার মধ্যে 2টা রুম আছে। তারপরে আপনার যেই রুমটা আপনার প্রয়োজন, অর্থাৎ যেখানে আপনি এসেছেন সেই রুমটাতে আপনি পৌঁছে গেলেন। আমাদের ওয়েবসাইটের কাঠামোটাও ঠিক এইরকম। সেখানে আমাদের ওয়েব পেজটাকে 3টা সেকশনে ভাগ করা যায়। 3টা সেকশন আবার 2টা রাস্তা দিয়ে যুক্ত। যেমন এই 1 নাম্বার জায়গাটা থেকে 2 নাম্বার সেকশনে আসতে, 1 নাম্বার সেকশন থেকে 2 নাম্বার সেকশনে আসার জন্য একটা রাস্তা, 2 নাম্বার থেকে 3 নাম্বার সেকশনে আসার জন্য আরেকটা রাস্তা, তাই না? তাহলে আমাদের প্রথম সেকশনটার নাম হবে হোম পেজ বা ইন্ডেক্স। হোম পেজ বা এটাকে আমরা বলতে পারি ইন্ডেক্স, ইন্ডেক্স। তারপর আমরা আমাদের পরবর্তী যে অংশটা আছে সেটাকে বলবো মেইন সেকশন। মেইন সেকশন বলবো আমাদের ওয়েব পেজের দ্বিতীয় স্তরটাকে, এবং আমাদের তৃতীয় স্তরটাকে আমরা বলবো সাবসেকশন। ওকে, সাবসেকশন। আশা করি এই ব্যাপারটা খুব সহজ, যে আমাদের ওয়েবসাইটটাকে সাধারণত এরকম 3টা লেয়ারে ভাগ করা হয়, এবং 3টা লেয়ার পার করার জন্য আমাদের 2টা রাস্তা থাকে, প্রথমটা থেকে দ্বিতীয়টা আর দ্বিতীয়টা থেকে তৃতীয়টা। একটি ওয়েবসাইট কতটুকু মানসম্মত সেটা আমরা এই ওয়েবসাইটের এরকম গঠন দেখে বুঝতে পারি। অর্থাৎ কোনো ওয়েবসাইটে ঢোকার পর যদি আমরা 2 ক্লিকের মাধ্যমে আমাদের গন্তব্যে না পৌঁছাতে পারি, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটে ঢুকলাম আমরা কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য, কিন্তু ওয়েবসাইটে ঢোকার পর 2টা ক্লিকের পরেও আমরা সেই প্রোডাক্টটাকে এখনও খুঁজে পাইলাম না, অর্থাৎ সেই লেয়ার পর্যন্ত সেই প্রোডাক্টের অস্তিত্বও নাই, তাহলে আমরা এইরকম ওয়েবসাইটকে ভালো ওয়েবসাইট বলবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা ওয়েবসাইটকে আমরা তখনই ভালো বলবো যখন সেটাতে বিচরণ করা আমাদের জন্য সহজ হবে, প্রোডাক্টটাকে খুঁজে পাওয়া আমাদের জন্য সহজ হবে। যখন আমরা 2 ক্লিকের মাধ্যমে আমাদের ইনফরমেশনে পৌঁছায় যাব, সেটাকে আমরা বলবো 2 ক্লিক নেভিগেশন। ওকে, 2 ক্লিক নেভিগেশন। 2 ক্লিক নেভিগেশন আমরা কোনো ওয়েবসাইটে ঢুকে 2 ক্লিকের মাধ্যমে আমাদের ইনফরমেশনে যদি পৌঁছে যাই, এই প্রসেসটাকে বলবে 2 ক্লিক নেভিগেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখন আমরা HTML সম্বন্ধে জানব। HTML কি? HTML এটি একটি স্ক্রিপ্টিং ভাষা। স্ক্রিপ্টিং ভাষা কি? আমরা যেমন বাংলা ভাষায় কথাও বলতে পারি, আমরা বাংলা ভাষায় লিখতেও পারি, তাই না? কিন্তু HTML এমন একটি ভাষা যেটাকে বলে বোঝানো যায় না, সেটাকে শুধু লিখে প্রকাশ করতে হয়। তো যেই সব ভাষাকে শুধু লিখে প্রকাশ করা যায় তাদেরকে আমরা বলতে পারি এরকম স্ক্রিপ্টিং ভাষা, ঠিক আছে? তাহলে বুঝে গেলাম HTML একটি স্ক্রিপ্টিং ভাষা, একটি স্ক্রিপ্টিং ভাষা। ওয়েব পেজ তৈরিতে HTML এর বিশেষ ভূমিকা আছে, সেই ব্যাপারটা আমরা জানি, এবং না জানলে আমরা আমাদের এই ভিডিওটা শেষ হওয়ার পরে আমরা ধারণা করে ফেলবো যে HTML এর আসলে একটা বড় ভূমিকা আছে ওয়েব পেজ তৈরি করার ক্ষেত্রে। তারপরে আমরা শিখব HTML এর ধারণা সম্বন্ধে। HTML এর ধারণার মধ্যে কি কি আছে? ধারণার প্রথমে আমরা ধারণা পেয়ে গেলাম যে HTML এর আসলে ফুল মিনিং কি। HTML এর ফুল মিনিং হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি তৈরি করেন টিম বার্নার্স-লি। 1990 সালে তিনি HTML এর ধারণা প্রথম প্রকাশ করেন, এবং
প্রকাশ করেন বলতে 1990 সালে তিনি HTML সবার সামনে নিয়ে আসেন। কিভাবে? তিনি এই HTML ভাষা ব্যবহার করে একটি ব্রাউজার তৈরি করে। সেই ব্রাউজারের নাম হচ্ছে মোজাইক ব্রাউজার। 1997 সালে HTML এর নতুন দুইটি ভার্সন চলে আসে, যেটা হচ্ছে HTML 3.2 এবং HTML 4.2, এবং সর্বশেষ ভার্সন আসে 2010 সালে, যেটা হচ্ছে HTML 5। তখন থেকে এখন পর্যন্ত আমরা HTML 5 দিয়েই সমস্ত কাজ করছি, যতগুলো কাজ আমরা একটা ওয়েবসাইট তৈরির জন্য করে থাকি। তাহলে যদি পরীক্ষায় আমাদের প্রশ্ন করে যে সবচেয়ে লেটেস্ট HTML এর ভার্সনের নাম কি, সেটা আমরা অনায়াসে বলে দিব HTML 5। HTML এর বেশ কিছু সুবিধা রয়েছে। সুবিধাগুলো হচ্ছে HTML অত্যন্ত সহজ, সকল ব্রাউজার এটাকে সাপোর্ট করে। অর্থাৎ আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে যদি লিখেন, যে কোনো কিছু সার্চ করেন, অধিকাংশ ওয়েবসাইটের যে কোনো ব্রাউজারে গিয়ে যদি আপনি সার্চ করেন ওপেরা মিনি, তারপরে হচ্ছে মঞ্জিলা ফায়ারফক্স, তারপর হচ্ছে ক্রোম ব্রাউজার, সবগুলো ব্রাউজারে সার্চ করলে যে ওয়েবসাইটগুলো আমাদের চোখের সামনে আসে তার অধিকাংশ, বলা যায় 90%ই HTML ব্যবহার করে লেখা হয়েছে, এবং সার্চ করলে খুবই সাবলীলভাবে আমাদের সামনে সেগুলো প্রদর্শিত হয়। আচ্ছা, তারপরে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি বলতে কি? সার্চ ইঞ্জিনে সার্চ করলেই তো যেইখানে এই ফাইলটা রাখা আছে সেখান থেকে আমাদের খুঁজে এনে আমাদের স্ক্রিনে প্রদর্শন করে, তাই না? তো এরকম সার্চ ইঞ্জিন কী কী আছে? বিং আছে, তারপরে আছে সবচেয়ে ফেমাস গুগল। এটাকে বিনামূল্যে পাওয়া যায়, অর্থাৎ আপনি আপনার নোটপ্যাড ব্যবহার করে এটা অনায়াসে লিখে ফেলতে পারবেন এবং একটি ওয়েবসাইট তৈরির জন্য কাজ করতে পারবেন। আচ্ছা, আমাদের পরবর্তী টপিক হচ্ছে HTML ট্যাগ ও সিনট্যাক্স পরিচিতি। আচ্ছা, HTML ভাষা ব্যবহার করার সময় আমাদের বেশ কিছু কিওয়ার্ড প্রয়োজন। সেই কিওয়ার্ডগুলো কি? কিওয়ার্ডগুলো হচ্ছে HTML, হেড, টাইটেল, বডি। এই সবগুলো হচ্ছে কিওয়ার্ড। এগুলো আমাদের মনে রাখতে হবে, এগুলো আমাদের পরীক্ষায় MCQতে আসতে পারে। তাহলে ট্যাগ কী জিনিস? যখন আমাদের এই কিওয়ার্ডগুলো এই যে এরকম থার্ড ব্রেকেটের মতো দেখতে, এই যে থার্ড ব্রেকেট না, সরি, এই যে গ্রেটার দেন, স্মলার দেন, এরকম সাইনের মধ্যে যখন থাকে, ঠিক আছে, তখন সেইগুলোকে আমরা বলবো ট্যাগ। ট্যাগের একটা প্রথম অংশ এবং একটা দ্বিতীয় অংশ থাকে। এটা হচ্ছে ট্যাগের শুরুর ট্যাগ, এটা হচ্ছে ক্লোজ ট্যাগ, স্টার্ট ট্যাগ, ক্লোজ ট্যাগ। এবং এই ট্যাগের মাঝখানে কিছু একটা থাকে বলতে কোনো লেখা থাকে, কোনো ছবি থাকে, সেইগুলোকে আমরা বলবো এলিমেন্ট। তাহলে এলিমেন্ট কি? আমাদের স্টার্ট ট্যাগ এবং হচ্ছে ক্লোজ ট্যাগের মাঝখানে যে লেখা বা যে ছবি থাকে, যে ইনফরমেশন থাকে, সেগুলো হচ্ছে আমাদের এলিমেন্ট। এখানে একটা এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি যে HTML একটা হচ্ছে স্টার্ট ট্যাগ এবং একটা ক্লোজ ট্যাগ দেওয়া হয়েছে। এটাকে বর্ণনা করতে পারি আমরা এভাবে যে HTML ডকুমেন্ট নির্দেশ করছে এই ট্যাগটি। অর্থাৎ আমরা একটি HTML ডকুমেন্ট লেখা শুরু করেছি, যেটা একটা ওয়েব পেজে প্রদর্শিত হবে। ওকে, তারপরে আমরা শিখব HTML অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস কী জিনিস সেটা আগে আমাদের জানতে হবে। ট্যাগের কার্যক্ষমতা বর্ধিত করার জন্য আমরা অ্যাট্রিবিউটস ব্যবহার করে থাকি, এবং এটার প্রয়োগ আমরা পরবর্তী ক্লাসে, অর্থাৎ ভিডিও ক্লাসটা যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা ভালোভাবে জেনে ফেলবো, অথবা আমাদের সামনের ক্লাসগুলোতে আমরা ভালো করে জেনে ফেলবো যে কিভাবে আমরা আমাদের ট্যাগের কার্যক্ষমতা বৃদ্ধি করি। তারপর আমরা শিখব হচ্ছে HTML প্রোগ্রামের মৌলিক অংশসমূহ। HTML প্রোগ্রামের মৌলিক অংশসমূহের মধ্যে কি কি আছে? আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কয়েকটি ট্যাগ আছে। একটা ট্যাগ হচ্ছে HTML ট্যাগ, যেই ট্যাগটা দিয়ে শুরু করেছি, এবং সর্বশেষে আমরা সেই ট্যাগটা লিখেই শেষ করেছি, অর্থাৎ /HTML ট্যাগ। তারপর আমরা লিখেছি হেডের মধ্যে আছে টাইটেল শুরু করেছি, আবার টাইটেল ক্লোজ করেছি ক্লোজ ট্যাগ ব্যবহার করে। আচ্ছা, তারপরে আমরা এখানে হেডটাকেও ক্লোজ করলাম। এরপরে আমাদের অংশ একটা ছিল বডিটাও লিখে ফেললাম। তাহলে আমাদের যদি জিজ্ঞেস করে যে HTML প্রোগ্রামের মৌলিক অংশ কয়টি, আমরা গণি। তাহলে একটা হচ্ছে HTML একটা মৌলিক অংশ, হেড হচ্ছে আরেকটা মৌলিক অংশ, আর আরেকটা মৌলিক অংশ হচ্ছে আমাদের হেডের মাঝখানে টাইটেল, এবং আরেকটা হচ্ছে বডি। এই চারটাই বলতে গেলে আমাদের HTML প্রোগ্রামের মৌলিক অংশ।
আমরা যখন আমাদের নিজেদেরকে অন্যদের সামনে উপস্থাপন করি, আমরা চেষ্টা করি নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে অন্যদের সামনে উপস্থাপন করার, যাতে তারা আমাদেরকে ভালো মূল্যায়ন করে এবং আমাদেরকে সুন্দর বলে ভাবে, তাই না? তা আমরা যখন একটা ওয়েব পেজকে সাজাবো, সেক্ষেত্রে আমরা সৌন্দর্যের কথা ভুলি না, সেক্ষেত্রে আমরা সৌন্দর্যকে অবশ্যই গুরুত্ব দেই। সেই সৌন্দর্য বাড়ানোর জন্য, একটা ওয়েব পেজের সৌন্দর্য বাড়ানোর জন্য আমাদের করতে হয় ফরম্যাটিং। সুতরাং ফরম্যাটিং অনেক গুরুত্বপূর্ণ। ফরম্যাটিংয়ের মাধ্যমে কি হয়, কোনো তথ্য বা বর্ণনাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন ধরনের ফরম্যাটিং টুলস ব্যবহার করা হয়। সেই ফরম্যাটিং টুলসগুলো কি, কখনো কখনো আমাদের অনেকগুলো লেখা থাকে যেগুলোকে একটা লেখা থেকে আরেকটা লেখাকে একটু আলাদা করতে হয়। আলাদা করার জন্য আমরা কি করি, বোল্ড করি, আমরা কখনো কখনো ইটালিক করি, কখনো গুরুত্বপূর্ণ ইনফরমেশনকে আন্ডারলাইন করে ফেলি, কখনো আবার স্ট্রাইক থ্রু করে সেটাকে লিখে প্রকাশ করি। ঠিক আছে, স্ট্রাইক থ্রু করে ফেলি। এরপর কখনো কখনো আমাদের সাবস্ক্রিপ্ট করার প্রয়োজন পড়ে, কখনো আবার আমাদের সুপারস্ক্রিপ্ট করার প্রয়োজন পড়ে। প্রত্যেকটা ফরম্যাটিং টুলসের আমরা এখন ব্যবহার দেখব, যে আসলে সেগুলো দেখতে কেমন হয়। আচ্ছা, তাহলে বোল্ড করার জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করি সেটা হচ্ছে বি, তারপরে হচ্ছে ডট ডট ডট, অর্থাৎ মাঝখানে যে লেখাটা থাকবে সেটাই হচ্ছে বোল্ড হয়ে যাবে, তারপর স্ল্যাশ বি। তাহলে এই লেখাটা কেমন হয়ে গেল, একটু মোটা করে লেখা আসলো যে জামিল স্যার, দেখে বুঝে গেলাম। এরপর আমরা কি করব, যে আগের লেখাটা ধরলাম, এই যে খালি জায়গাটাতে জামিল স্যার লেখা আছে, এই লেখাটাকে এখন ইটালিক করব। ইটালিক করার জন্য আমরা কি ট্যাগ ইউজ করলাম, আই ট্যাগ ইউজ করলাম। তাহলে আই ডট ডট স্ল্যাশ আই, ঠিক আছে, মাঝখানে লেখা আছে ডট ডটের জায়গায় জামিল স্যার, তারপরে সেটা কেমন হয়ে গেল, ইটালিক হয়ে গেল, অর্থাৎ একটু কাত হয়ে অক্ষরগুলো আছে, এগুলো তো দেখেই বুঝতে পারতেছে একটু বাঁকা বাঁকা হয়ে গেছে, অর্থাৎ ইটালিক হয়ে গেছে। তারপরে আমরা কি করব, জামিল স্যার লেখাটার নিচে একটা দাগ অর্থাৎ আন্ডারলাইন করব। আন্ডারলাইন করার জন্য আমরা একটা ট্যাগ ব্যবহার করলাম, সেটা হচ্ছে ইউ ট্যাগ, ইউ ডট ডট স্ল্যাশ ইউ। লিখলে কি হয়ে গেল, জামিল স্যার লেখাটার নিচে একটা আন্ডারলাইন চলে আসলো। তাহলে স্ট্রাইক থ্রু করার জন্য কি করব, আমরা স্ট্রাইক ট্যাগ ব্যবহার করব, স্ট্রাইক ডট ডট স্ল্যাশ স্ট্রাইক। এরকম করলে কি হবে, জামিল স্যার লেখাটার ঠিক মাঝ বরাবর একটা দাগ চলে যাবে। অর্থাৎ বলে লিখলাম, কিন্তু এই অংশটাকে কেটে এরকম করে আমরা অনেক সময় কোনো কোনো পেজে উপস্থাপন করি যে এই অংশটা হচ্ছে গেল থাকবে, পড়ার জন্য থাকবে, কিন্তু আমাদের এই অংশটা বাদ দিয়ে কাজ করতে হবে, এরকম অনেক জায়গায় আসলে দরকার পড়ে। তারপরে আছে আমাদের হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টের জন্য আমরা এসইউবি ট্যাগ ব্যবহার করব, এসইউবি ডট ডট স্ল্যাশ এসইউবি। তখন জামিল স্যার লেখাটার নিচে 2 এরকম একটা সংখ্যা চলে আসলো, অর্থাৎ নিচের দিকে একটা সংখ্যা চলে আসলো, তাই না? আবার যখন সুপারস্ক্রিপ্টের এসইউপি ট্যাগ ব্যবহার করলাম, এসইউপি ডট ডট স্ল্যাশ এসইউপি, তখন আমাদের জামিল স্যার লেখাটার উপর একটা স্কোয়ার চলে আসলো, তাই না? অর্থাৎ পাওয়ার, যেটাকে আমরা বলি পাওয়ারের মতো চলে আসলো। তাহলে পাওয়ারের মতো যেটা থাকবে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। আর আমরা রসায়নে যৌগ মৌল সেগুলোতে যেমন লিখে থাকি, যেমন পানির সংকেত আমরা জানি H2O, এই যে নিচের যেই হচ্ছে 2টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সাবস্ক্রিপ্টের উদাহরণ। এখন আমরা HTML হেডিং বা শিরোনাম সংযোজন শিখব। আমরা যখন শিরোনাম লিখি বা আমরা একটা পত্রিকার দিকে যখন তাকাই, তখন দেখি, ধরলাম বাংলাদেশ প্রতিদিন, পত্রিকাটার একদম ফ্রন্ট পেজে বড় করে লেখা থাকে বাংলাদেশ প্রতিদিন, এবং ওই বাংলাদেশ প্রতিদিন লেখাটার নিচে আবার অনেকগুলো খবর থাকে, প্রত্যেকটা খবরের জন্য আবার আলাদা আলাদা হেডলাইন থাকে, তাই না? অর্থাৎ শিরোনাম থাকে, হেডিং থাকে। তো সবগুলো কি আর একই রকমের দেখতে না। বাংলাদেশ প্রতিদিন যখন লেখাটাকে দেখি তখন সেটা থাকে সবচেয়ে বড়। এরপর ধরলাম হচ্ছে কোথাও একটা গুম হত্যা হয়েছে, খেলার একটা খবর হয়েছে, সবগুলোর জন্য আলাদা আলাদা হেডিং বা শিরোনাম যুক্ত করে, সেগুলো ওই বড় লেখাটার তুলনায় একটু ছোট হয়। তাহলে এগুলো কিভাবে করে, আমরা আলাদা আলাদা শিরোনাম বা হেডিং যুক্ত করতে পারবো। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় সাইজটা হবে H1, ট্যাগটি হবে সবচেয়ে বড় হেডিং, অর্থাৎ H1 ট্যাগের ভিতরে আমরা যদি লিখি বাংলাদেশ প্রতিদিন, পত্রিকার সবচেয়ে বড় করে যে নামটা লেখা আসবে সেটাই আসবে কি, বাংলাদেশ প্রতিদিন লেখা নামটি আসবে। এরপরে আমরা খেলাধুলার জন্য, তারপর হচ্ছে বিনোদনের জন্য, ঠিক আছে, তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ খবর, সেগুলোর জন্য আলাদা আলাদা ট্যাগ ব্যবহার করতে পারি। যেমন ধরলাম আমরা H3 ট্যাগ ব্যবহার করলাম, H3 ট্যাগ ব্যবহার করলাম, যেমন H3, তারপরে মাঝখানে লিখলাম হচ্ছে খেলাধুলা,
ধুলা, খেলাধুলা। তারপর এই ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, H3 ট্যাগটাকে। তাহলে সেই ট্যাগটার লেখাটাও কি আসবে, স্বাভাবিক লেখার তুলনায় বড় আসবে, কিন্তু সেটা H1 ট্যাগের চেয়ে ছোট হবে। এই ক্ষেত্রে H1 ট্যাগটি হচ্ছে সবচেয়ে বড়, এবং সবচেয়ে ছোট কোনটা, সেটা হচ্ছে গেল আমরা ওই দিকে না নজর দিয়ে সবচেয়ে বড় ট্যাগটার দিকে নজর দেব, এবং আমরা আমাদের প্রয়োজনীয় সাইজটাকে H2, 3, 4 এরকম লিখে লিখে সিলেক্ট করে ফেলব। এরপরে আছে HTML প্যারাগ্রাফ। আমাদের যখন আমরা একটা ওয়েব পেজের দিকে দেখি, যেমন আমরা প্রথমে হচ্ছে একটা উদাহরণ দেখছিলাম যেটাতে ছিল যে গরুর ছবি, তাই না? গরুর ছবির নিচে গরুর ইনফরমেশন আসে, যে গরুটা দেখতে কেমন, হাত পা কয়টা, লেজ আছে কয়টা, তাই না? তো সেগুলো তো বিভিন্ন প্যারাগ্রাফ আকারে লেখা থাকে, তাই না? তো প্যারাগ্রাফ লেখার জন্য আমরা পি ট্যাগ ব্যবহার করব। পি ট্যাগ ব্যবহার করে আমরা প্যারাগ্রাফ লিখব। তাহলে পি ডট ডট স্ল্যাশ পি, এই ট্যাগটার মাধ্যমে আমরা একটা প্যারাগ্রাফ লিখে ফেলবো, অর্থাৎ এইখানকার লেখাগুলো যাই লিখবো সবগুলো একসাথে থাকবে, একসাথে থাকবে এবং একসাথে থাকবে। উদাহরণ এই যে ডান পাশে উদাহরণ দেওয়া আছে, যেমন পি, এই যে ডট ডট, তারপরে হচ্ছে স্ল্যাশ পি, এই যে এই প্রথম থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। সেখানে লাইনগুলো কিভাবে থাকবে, হ্যালো স্যার লেখার পর আমি বিআর ট্যাগ ব্যবহার করেছি, বিআর স্ল্যাশ, স্ল্যাশ বিআর না কিন্তু, বিআর স্ল্যাশ। হ্যালো স্যার লেখার পর এখানে একটা ব্রেক থাকবে, অর্থাৎ এরপর আরেকটা লাইন এরপর থেকে শুরু হবে না, এর নিচে থেকে শুরু হবে। এরপর আবার লিখলাম আমি হাই স্যার, এরপর আবার ব্রেক লিখে দিলাম, তাই না? অর্থাৎ এই জায়গাটাতে আমরা দুইটা লাইন ব্যবহার করেছি এবং এই দুইটা লাইন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখেছি। আমরা অ্যাট্রিবিউট সম্বন্ধে আগে একটা ধারণা পেয়েছি যে আসলে অ্যাট্রিবিউটসটা কি, তাই না? অ্যাট্রিবিউটস হচ্ছে এমন একটা টুল যেটা আমাদের ওয়েব পেজের সৌন্দর্য বৃদ্ধি করে। আচ্ছা, তাহলে আমাদের সৌন্দর্য বৃদ্ধি করার একটা পর্যায়ে এখানে আমাদের কি করতে হবে, আমাদের ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার নর্মালি সাদা থাকে, সেটাকে আমাদের এখন প্রয়োজন অনুযায়ী একটু নীল করতে হবে, একটু ক্রিম কালার করতে হবে, যাতে আমাদের এটাকে একটু সুন্দর লাগে, তাই না? তো সেই কালারটা কিভাবে আমরা চেঞ্জ করব? কালার চেঞ্জ করার জন্য আমরা বিজি কালার অ্যাট্রিবিউটস এই ট্যাগটাকে ব্যবহার করব। ঠিক আছে? এটা দিয়ে কি হবে, ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডের রং তা নির্ণয়ের জন্য এই ট্যাগটাকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই ট্যাগটা কীভাবে ব্যবহার করব? আমাদের যেহেতু আমরা আমাদের ওয়েব পেজটাকে HTML ডকুমেন্টে লিখছি, এই জন্য আমরা প্রথমেই HTML একটা ডকুমেন্ট দিয়ে লেখাটা শুরু করলাম। অবশ্যই আবার সেই লেখাটাকে আমরা ক্লোজ করলাম। ঠিক আছে? যে এতটুকুর মধ্যে আমরা আমাদের HTML ডকুমেন্টটা লিখব এবং এটা ওয়েব পেজে প্রদর্শিত হবে। তারপর আমরা বডি যেই ট্যাগটাকে শুরু করলাম, বডি ট্যাগ, সেই বডি ট্যাগেই বলে দিলাম যে আমাদের এই যে ওয়েব পেজের যে বডি কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালার সেটা কি হবে। আমরা কিভাবে লিখব কালার ট্যাগটা, বিজি কালার সমান দুইটা ইনভার্টেড কমা, এর মাঝখানে আমরা সেই কালারের কোডটি লিখে দিলাম। হ্যাঁ, এই কোডটাকে দেখতে অনেকটা কিসের মতো, এই কালার কোডটিকে দেখতে অনেকটা হেক্সাডেসিমেল কোডের মতো, তাই না? তাহলে আমরা ইনভার্টেড কমার মধ্যে সেই হেক্সাডেসিমেল কোডটা লিখে দিলাম। কোন কোডটা লিখে দিলাম? এই কোডটা হচ্ছে লাল রঙের জন্য, এই কোডটা হচ্ছে লাল রঙের জন্য। আপনারা বইতে খুঁজলে পেয়ে যাবেন, প্রত্যেকটা কোডের জন্য কালারের জন্য আলাদা আলাদা কোড আছে। ঠিক আছে? তাহলে আমরা এখন যেই কোডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে মূলত লাল রঙের কালারের জন্য এই কোডটি ব্যবহার করা হয়। অথবা আমরা কালার কোড না লিখে সরাসরি কালার লিখেও ব্যাকগ্রাউন্ডের কালার করতে পারি। যেমন যদি আমরা সেক্ষেত্রে কালারের জায়গায় হচ্ছে কালার কোডের জায়গায় কালারের নাম লিখি, তাহলে আমরা সেক্ষেত্রে লিখব বডি বিজি কালার সমান সমান দিয়ে ইনভার্টেড কমাটা দিব না, আমরা প্রথমে লিখব এই তারপরে কালারের নাম রেড, তারপরে একটা ইনভার্টেড কমা। তাহলে এই যে আমি যে একটা নীল দাগ দিয়ে রেখেছি, এই পুরো দাগটা এই ইনভার্টেড কমা থেকে ইনভার্টেড কমা পর্যন্ত কভার করা। এতটুকু অংশ উঠে যাবে, উঠে এই জায়গাটাতে লেখা থাকবে রেড, তারপর দুইটা স্ল্যাশ। যদি আমরা গ্রিন করতাম তাহলে লিখতাম কি গ্রিন, তারপরে দুইটা ইনভার্টেড কমা, তাই না? তারপরে আমরা প্রথম ব্রেকেটটা ক্লোজ করলাম। এরপর আমাদের যে বডির পরে আসবে আমাদের হেডিং, অর্থাৎ আমাদের শিরোনাম লেখা আসলো। তারপর আমরা আমাদের বডিটাকে ক্লোজ করে দিলাম।
তাহলে আমরা বুঝলাম আমাদের যে কালার কোড লিখার প্রসেস সেটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে কালার কোডের নাম লিখে প্রকাশ করা যায়, যে লাল নাকি নীল নাকি সবুজ। আরেকটা হচ্ছে যে হেক্সাডেসিমেল কোড বইয়ের মধ্যে আছে, সেইগুলো দেখে দেখে আমরা লাল কালার, নীল কালার, সবুজ কালার করতে পারি। এখন আমরা শিখব মার্কিউ ট্যাগ সম্বন্ধে। মার্কিউ ট্যাগ কি? মার্কিউ ট্যাগ হচ্ছে এমন একটি ট্যাগ যেটা আমাদের লেখাকে অথবা ছবিকে চলমান করে। চলমান করে বলতে আমরা কখনো কখনো দেখি না যে হচ্ছে একটি লেখা বাম দিক থেকে ডান দিকে চলমান হচ্ছে, আবার কোনো লেখা উপর থেকে নিচের দিকে আসছে, অথবা কোনো লেখা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। তো ওয়েবসাইটে যখন আমরা এরকম লেখাগুলো দেখি, সেগুলো মূলত মার্কিউ ট্যাগ ব্যবহার করে ওই কাজগুলো করা হয়। তাহলে মার্কিউ ট্যাগ আমরা কিভাবে ব্যবহার করব? মার্কিউ ট্যাগ ব্যবহার করার জন্য আমরা প্রথমেই মার্কিউ ট্যাগ লিখে বলে দিব যে আসলে আমরা আমাদের লেখাটাকে চলমান করতে চাচ্ছি, এই জন্য আমরা মার্কিউ ট্যাগ ব্যবহার করেছি। এরপরে আমাদেরকে ডাইরেকশন দিতে হবে। ডাইরেকশন মানে হচ্ছে আমি আমার লেখাটাকে কোন দিকে গতিশীল করতে চাই, নিচে থেকে উপরের দিকে, উপর থেকে নিচের দিকে, নাকি কোন দিকে। ঠিক আছে, তারপর ডাইরেকশন দিয়ে সমান দিয়ে আমি লিখলাম এই, তারপর লেফট। তাহলে আমাদের যে লেখাটা আছে সেটা বাম দিকে যাবে। আমরা যেইখানে এই লেখাটাকে নিয়ে রাখবো, ধরলাম আমরা পেজের একেবারে টপ লেফটে রাখলাম, সেক্ষেত্রে আমাদের টপ রাইটে রাখলাম, তাহলে আমাদের লেখাটা টপ রাইট থেকে টপ লেফটের দিকে যাবে। ধরলাম আমরা হচ্ছে গেল একদম মিডলে রাখলাম, তাহলে মিডল থেকে লেফটের দিকে যাবে। তো আমরা লেফট বলে এটার ডিরেকশন বলে দিলাম যে লেখাটা যেখানেই থাক সেখান থেকে সে বাম দিকে গতিশীল হবে। আমরা এই লেফটের পরিবর্তে রাইট, আপ, ডাউন এগুলো ব্যবহার করতে পারি। তাহলে আমরা মার্কিউ ট্যাগ ব্যবহার করে প্রথম অংশটা লিখে ফেললাম, যেটা হচ্ছে ট্যাগের স্টার্ট। তারপর আমরা লিখলাম হ্যালো। হ্যালো লেখার মানে হচ্ছে আমাদের যে হ্যালো লেখাটা আছে সেটাই মূলত যেই জায়গায় স্থাপন করব সেখান থেকে বাম দিকে যাবে। অর্থাৎ আমরা একটা পেজের মাঝখান বরাবর যদি এটাকে স্থাপন করি, সে মাঝখান থেকে বাম দিকে গতিশীল হবে। তারপর আমরা মার্কিউ ট্যাগটাকে /মার্কিউ লিখে ক্লোজ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপর আমরা শিখব হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক কী জিনিস? হাইপারলিঙ্কের মাধ্যমে একটি ওয়েব পেজের সাথে অন্য পেজ বা ডকুমেন্ট যুক্ত করে। আচ্ছা, এটার সহজ উদাহরণ আমরা অনেক সহজভাবে বুঝে যাব। সেটা হচ্ছে, ধরেন আপনার বন্ধু আপনাকে সারাদিন রিলস পাঠাইতেই থাকে, একটার পর একটা রিলস পাঠাইতে থাকে, সেগুলো আপনার মেসেঞ্জারে এসে জমা হয়, তাই না? মেসেঞ্জারে যখন আপনি ওই লিঙ্কটার উপরে ক্লিক করেন তখন আপনাকে একটা ফেসবুকের পেজে নিয়ে যায়, যেখান থেকে আপনি ওই ভিডিওটাকে দেখতে পারেন। তাহলে যে লিঙ্কটা আমরা দেখতেছিলাম, যে লিঙ্কের উপর ক্লিক করে ওই ভিডিওটাতে চলে গেলাম, সেটাই ছিল আমাদের একটা হাইপার লিঙ্ক, যেখানে একটা পেজের সাথে আরেকটা পেজ যুক্ত, তাই না? এই কাজটা হচ্ছে উদাহরণ। তাহলে এই কাজটা আমরা কিভাবে করব? এই হাইপার লিঙ্ক ব্যবহার করার জন্য আমরা যে ট্যাগটি ব্যবহার করি সেটা হচ্ছে এ ট্যাগ। আমাদের এ ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে আমরা হচ্ছে এই সাইনটা দিয়ে এ ট্যাগ লিখে আমাদের হাইপার লিঙ্ক শুরু করলাম। এরপর আমাদের লিখতে হবে HREF। আমাদের লিখতে হবে HREF, অবশ্যই এর পরে একটা গ্যাপ দিতে হবে, HREF। তারপর সমান দিয়ে লিখব, তারপর আমাদের ইউআরএলটা লিখতে হবে। ইউআরএল কোনটা? আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকলে উপরে একটা সার্চ বারের মতো অংশে যেই লেখাটা লেখা থাকে সেটাই হচ্ছে ইউআরএল। ইউআরএলটা কেমন দেখতে? যেমন এরকম, আমাদের ইজি এডুকেশন বিডির ইউআরএল হচ্ছে এরকম, HTTP, তারপরে হচ্ছে একটা কোলন, তারপরে www.easyeducationbd.com, তারপরে দুইটা ইনভার্টেড কমা। ঠিক আছে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটাই হচ্ছে ইউআরএল। ইউআরএল লেখার পর এখানে লেখা আছে জামিল স্যার, তারপর আমরা কি করলাম? আমাদের হাইপার লিঙ্কটাকে ক্লোজ করে দিলাম, তাই না? এর মানে কেউ যদি এই ইউআরএলটাতে ক্লিক করে তাহলে সে আলটিমেটলি নতুন একটা পেজে গিয়ে জামিল স্যার লেখাটাকে দেখতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের বাকি অংশগুলো নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।